সোলো লেভেলিং সিজনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডটি অনেক উচ্ছ্বাসিত ও চোখে পানি আসার মতো হতে চলেছে। জুনো কি পারবে তার মাকে বাঁচাতে? এছাড়াও এপিসোডের সকল খুঁটিনাটি বিষয় বিস্তারিত বাংলায় এক্সপ্লেন করব, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। পূর্বের অষ্টম এপিসোডে আমরা দেখেছিলাম জিনো ডিমন ক্যাসেল মিশনের সর্বশেষ 100তম তলায় পৌঁছে যায়। সেখানে ডিমন মোনার্ক ব্যারনের মুখোমুখি হয়। এইদিকে চেয়ারম্যান গো চতুর্থবার জেজু দ্বীপে রেড মিশনে ঘোষণা দেয়। এই মিশনে জাপান সহ অনেক এস র্যাঙ্ক হান্টার যুক্ত থাকবে। এরপর জিনো শ্যাডো বাহিনী বনাম ব্যারনের বাহিনীর মধ্যে একটি ফাইট হয়। সাবফিসে জিনোর সাথে বারানের যুদ্ধ হয়। এই যুদ্ধে জিনো তাকে পরাজিত করে। সোলো লেভেলিং সিজন 2 এর নবম পর্ব ইট ওয়াজ অল অর্থিত শুরুতে দেখা যায় বারানকে পরাজিত করার কারণে ইলিক্সার অফ লাইফ তৈরি করার জন্য যে শেষ উপাদানটি প্রয়োজন ছিল, অর্থাৎ পিউরিফাইড ব্লাড অফ দ্য ডিমন মোনার্ক, সেই আইটেমটি পেয়ে যায়। এই উপাদানটি ডিমন মোনার্ক রক্ত পরিশোধিত করে তৈরি করা একটি লিকুইড, যে মেডিসিনটি যে কোনো ধরনের রোগকে সারিয়ে তুলতে সক্ষম। সেটি প্রস্তুত করতে 3টি উপাদান প্রয়োজন: ওয়ার্ল্ড ট্রি ফ্র্যাগমেন্ট, স্প্রিং ওয়াটার, পিউরিফাইড ব্লাড। সবগুলো উপাদান এখন তার কাছে রয়েছে। ইলিক্সার অফ লাইফ তৈরি করে তার মাকে সুস্থ করে তুলতে পারবে। কিন্তু এটি ক্রাফট করার পূর্বে সিস্টেম থেকে একটি নোটিফিকেশন দেখায় এটি সফলতার হার এবং পরিমাণ নির্ভর করবে জিনোর বুদ্ধিমত্তা লেভেলের উপর। এটি দেখে সে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে আগে থেকে জানতো না এই বিষয়ে। সে এতদিন ধরে তার শক্তি এবং লেভেল বৃদ্ধি করার দিকেই মনোযোগ দিয়েছে বেশি। ইন্টেলিজেন্স বিষয়ে খুব একটা মাথা ঘামায়নি। কিছু সময় নিয়ে সাহসের সাথে সে সিস্টেমকে তৈরি করতে বলে। সিস্টেমের স্ক্রিনে দেখায় সেটি তৈরি করছে। এই সময়ে অনেক টেনশনে ছিল যে এটা সফলভাবে তৈরি হবে কিনা। অবশেষে ক্রাফটিং ওয়াজ সাকসেসফুল দেখায়। জিনো 6টি বোতল পায় এলিক্সার অফ লাইফের। তখন তার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। এই মিস্টিক্যাল পোষণ যা সকল রোগকে ভালো করতে পারে শক্তিশালী ম্যাজিক দ্বারা। তার জন্য রোগীকে সম্পূর্ণ বোতলটি পান করাতে হবে ফুল ইফেক্টের জন্য। সে ভাবতে থাকে, এটি কি আমার মায়ের ইটারনাল স্লাম্বার ভালো করতে পারবে? আয়রন কাইসেলের মৃত শরীর এনে জিনোর সামনে রাখে। জিনো তার প্রশংসা করে। তারপর জিনো ডিমন মোনার্ক ব্যারেনের ড্রাগন শ্যাডো বের করে তার নাম দেয় কাইসেল। এসিল বলে, এই ড্রাগনে চড়ে আমরা খুব দ্রুত আমাদের বাসায় ফিরে যেতে পারবো। বাসায় ফিরে আমরা একটি পার্টির আয়োজন করব। এতে আমার বাবা অনেক খুশি হবে। কিন্তু জিনু চিন্তা করতে থাকে, আমাকে দ্রুত এটি পরীক্ষা করতে হবে আমার মায়ের উপর কাজ করবে কিনা। জিনু ডিমন ক্যাসেলে 100তম তলা সম্পন্ন করার পর এই কুইজটি শেষ হয়ে যায়। তার কারণে সে রেওয়ার্ড হিসেবে রুন পাথর একটি রেওয়ার্ড পায়। এটি চূর্ণ করে তার ক্ষমতা সে অ্যাবজর্ব করে। সেটি হলো শ্যাডো এক্সচেঞ্জের পাথর। সে জানতে পারে সে শ্যাডো এক্সচেঞ্জ ক্ষমতা অর্জন করেছে। এটি জিনুকে তার শ্যাডো সোল্ডারের সাথে স্থান পরিবর্তন করতে সক্ষম করবে, সেই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। জিনু তার পোশাক খুলে এসিলকে একাই বাসায় ফিরে যেতে বলে। জিনু চলে যাওয়ার সময় এসিল কি যেন বলতে চেয়েছিল, তারপরে দেখে তার পরিবর্তে একটি শ্যাডো সোল্ডার এখানে আছে। আপনাদের কি মনে হয় এসিল জিনুকে কি বলতে চেয়েছিল? কমেন্ট করে জানান। জিনু পৃথিবীতে আসে শ্যাডো এক্সচেঞ্জ ক্ষমতা ব্যবহার করে স্থান পরিবর্তন করে যেই সৈন্যকে এলাকায় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল। পৃথিবীতে জিনু জানতে পারে যে এই দক্ষতা পুনরায় ব্যবহার করতে তার 3 ঘন্টা সময় লাগবে। তাই হাসপাতালে যাওয়ার বাকি পথটুকু জিনু কাইসেলের উপরে উঠে চলে যায়। ইতিমধ্যে উ এবং গো যুদ্ধ কৌশল এবং ম্যাজিক বিস্ট এর রানীকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে আলোচনা করে। চেয়ারম্যান গো বলে হান্টারদের ম্যাজিক্যাল ক্ষমতা ব্যবহার করে তাদেরকে বের করে আনবে গুহা থেকে। এরপর স্পেশাল একটি যন্ত্র ব্যবহার করে তাদের কমিউনিকেশনে বাধার সৃষ্টি করবে। তারা আরও আলোচনা করে যদি তাদের ইন্টারফারেন্সের ওই ব্যর্থ হয় তাহলে রিট্রিট প্ল্যানও আছে। গো উকে জিজ্ঞাসা করে এখনও জিনুর সাথে যোগাযোগ করতে পেরেছে কিনা। উ উত্তরে বলে না। এদিকে বেক এবং তার বন্ধু বিঙ্গু একটি ডিনারে আছে। মিন বিয়াঙ্গু একজন এস র্যাঙ্ক হিলার হান্টার। সে বর্তমানে হান্টার থেকে অবসর নিয়েছে। সে তার একজন খুব ভালো বন্ধু এবং মিশনের সাথী। বেক বিয়ঙ্গুকে বলে যে সে পরবর্তী জেজু দ্বীপে অভিযানে যোগ দিচ্ছে। সে চায় যেন অ্যান্ট ম্যাজিক্যাল প্রাণীরা ইউনোস্কিওর মতো মানুষকে হত্যা না করে, যা পূর্ববর্তী জেজু দ্বীপে রেড মিশনের সময় হয়েছিল। বেক বলে, এই জন্যই আমাকে এই মিশনে যেতে হবে। আমরা যদি তাদেরকে এখনই ধ্বংস না করে ফেলি তাহলে তার মতো পরিণতি পুরো দেশের হয়ে যাবে।
বাইঙ্গু বেগকে বলে সে কিন্তু যাবে না। বেগ বলে আমি তোমাকে গুড বাই জানাতে এসেছি। বিং সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছে একজন সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, সে তাকে জানায়। এদিকে জিনু হাসপাতালে তার মাকে দেখতে যায়। পূর্বের স্মৃতি মনে করে সে ছোট থাকতে যখন তার মায়ের প্রথম এই রোগ সম্পর্কে জানতে পারে। জিনু তার মায়ের মুখে লাইফ অফ ইলিক্সার অমৃত ঢেলে দেয়। সেটি জিনুর মায়ের ক্ষত সারায়, চেহারার ভাঁজ চলে যায়, অনেকটা ইয়াং দেখায়, কিন্তু তার মা জেগে ওঠে না। জিনু মনে মনে প্রার্থনা করতে থাকে, মা দয়া করে জেগে ওঠো, আমি তোমার জন্য এতদিন ধরে লড়াই এবং লেভেল বৃদ্ধি করছিলাম, দয়া করে তোমার চোখ খুলো। পরবর্তীতে জিনুর মা জেগে ওঠেন, জিজ্ঞাসা করে আমি কতদিন ধরে ঘুমিয়েছিলাম। জিনু বলে 4 বছর। তার বোন ভালো আছে এটিও সে জানায়। তার মা তাকে ধন্যবাদ জানায় তার ওয়াদা রাখার জন্য। তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার শরীরে ক্ষতর দাগ রয়েছে, তুমি নিশ্চয়ই আমাকে সুস্থ করার জন্য কঠোর পরিশ্রম করেছো। দুজনে কথা বলার সময় কাঁদেন। জিনু বলে এটা এমন কিছু না, আমি ভালো আছি। এই দৃশ্যটি অনেক দুঃখের ছিল, প্রায় চোখ দিয়ে পানি চলে এসেছিল। আমরা তো জানি জিনু কতটা পরিশ্রম এবং কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তার মাকে ভালো করার জন্য। আসলে বাস্তবে ছেলেরা এরকমই হয়, কষ্টের কথা কাউকে বলতে চায় না। সকালে দুই ডাক্তার জিনুর মায়ের আরোগ্য নিয়ে আলোচনা করেন। একজন ডাক্তার অন্যজনকে বলেন যে জিনুর মা এবং তার পরিবার অবিলম্বে ছুটি পেতে চান, কারণ রোগীর শরীরে কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ নেই। এই কথা শুনে ডাক্তার হতবাক হয়ে যায়, কারণ এই রোগ কখনো ভালো হওয়ার নয়। জিনা সকালে তার মায়ের সাথে মিলিত হয়, তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জিনু খুশি যে তার সমস্ত পরিশ্রম সফল হয়েছে। এদিকে গো প্রেসের সাথে একটা বৈঠক করে। বৈঠকে বলে সারা দেশে পরিস্থিতি খারাপ অ্যান্ড ম্যাজিক পিঁপড়াদের কারণে, যারা জেজু আইল্যান্ড থেকে এসেছে। এই কারণে চতুর্থ জেজুদ্বীপ অভিযান শীঘ্রই শুরু হবে। সে আলোচনা করে যে কোন ধরনের হান্টাররা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের কার কী কাজ থাকবে। এদিকে জিনু এবং তার পরিবার বাড়ি ফিরে এসে দেখে বাড়ির ঘর অগোছালো ও অপরিষ্কার, যা জিনা করেছে। জিনু, তার মা এবং জিনা তাদের ঘর পরিষ্কার করে। এরপর জিনু চিন্তা করে এই দৃশ্যটি আমি অনেকদিন আগেই দেখতে চেয়েছিলাম, কিন্তু তবুও আমার মনে কেন জানি অস্বস্তি অনুভব হচ্ছে। জিনু নিজেকে জিজ্ঞাসা করে হান্টার হওয়ার পর সে কি এমন একটি সীমা অতিক্রম করেছে যা অতিক্রম করা উচিত ছিল না। তার মা জিজ্ঞাসা করে তোমার বাবা কি তোমার সাথে যোগাযোগ করেছিল? আমি খবরে দেখলাম তুমি একজন হান্টার হয়েছ। তোমার বাবা একজন ফায়ার ফাইটার ছিল হান্টার হওয়ার পূর্বে। জিনু হান্টার অ্যাসোসিয়েশন থেকে কল পায়। একই সাথে উ এবং গো পরবর্তীকালে অফিসে কথা বলে। তারা থমাস আন্দ্রে, একজন আমেরিকান এস র্যাঙ্ক অথরিটি হান্টার সম্পর্কে আলোচনা করে, যিনি সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরে উপস্থিত ছিলেন। আন্দ্রে আসন্ন মিশনকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়, কিন্তু গো আন্দ্রের কারণ বুঝতে পারে। উ গোকে বলে যে জিনু শীঘ্রই এখানে আসবে। জিনু আসে এবং গো জানায় 4 দিন পর তারা মিশন শুরু করবে জেজু দ্বীপে। সে অনুরোধ করে যে সে আসন্ন মিশনে সাহায্য করতে পারবে কিনা। জিনু উত্তর দেওয়ার আগেই সে শক্তিশালী জাদুকরী শক্তি অনুভব করে। গো জিনুকে বলে যে এস র্যাঙ্ক হান্টাররা শহরের জিমে প্রশিক্ষণ নিচ্ছে, সেখান থেকেই হয়তোবা ম্যাজিকের ক্ষমতা আসছে। গো এবং জিনু জিমে যান। মা এবং বেগকে প্রশিক্ষণ করতে দেখা যায়। চই জিনু এবং গোয়ের সাথে যোগ দেয় এবং বলে বেগ যদি তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে তাহলে হান্টার মা তার সামনে দাঁড়াতে পারবে না। সে আরও জানায় সাদা কাপড় পরিহিত ব্যক্তিটি মা ডং উক, প্রেম গিল্ডের। জিনু জিজ্ঞাসা করে সে কেন সম্পূর্ণ শক্তি ব্যবহার করছে না। সেই বলে এতজন মানুষের সামনে আসল শক্তি দেখানো ঠিক নয়। যখন সে তার সম্পূর্ণ শক্তিতে ফাইট করবে তখন সে একজন আসল মনস্টারে পরিণত হয়। ঠিক তখনই গোটো সহ তার গিল্ডের এস র্যাঙ্ক হান্টাররা উপস্থিত হয়। গোটোর অনুবাদক জিনু সম্পর্কে তথ্য দেয় যে সে রিসেন্টলি একজন এস র্যাঙ্ক হান্টার হয়েছে। গোটো বলে আমার মনে হচ্ছে সে একজন উচ্চ দক্ষতা সম্পন্ন অ্যাসাসিন হান্টার। তার অনুবাদক বলে না, সে একজন মেচ টাইপ হান্টার। গোটো কিছুটা অবাক হয়। এদিকে বেগ এবং মা তাদের অনুশীলন চালিয়ে যেতে থাকে। তাদের অনুশীলন দেখে বলে যে তাদের শক্তি দেখে আমিও হতাশ। তাদেরকে আমার কাছে এস র্যাঙ্ক মনে হয় না, মানে তাদের কিছুটা অপমান করে। যার ফলে জংসো এবং অন্যরা তার মুখোমুখি হয় কেন তাদের অপমান করলো।
এই বিষয়ে তাদের মধ্যে একটু তর্ক চলে। গোটো তখন তাদের একটি প্রীতি ম্যাচ আয়োজন করার পরামর্শ দেয়, তবে গোটো কেবল এসেং হান্টার্সকে অংশগ্রহণ করাতে চায়। যাই হোক, গোটোকে বলে মেস টাইপের হান্টারদের ক্ষমতা যাচ করা কঠিন এবং নন কমব্যাট হান্টার্সদেরকে বাদ দেওয়া উচিত। বেক ম্যাচে আরও শর্ত যোগ করে বলে শুধু কমব্যাট টাইপের হান্টারদের অংশগ্রহণ করতে পারবে। তাদের হাতে রিস্ট ধরে এবং পিছন দিকে টাচ করে জড়িয়ে মাটিতে ফেলতে পারে তাহলে তা পরাজিত হিসেবে গণ্য করা হবে। গুটো বলে যে এই অতিরিক্ত নিয়মগুলির সাথে তার কোনো দ্বিমত নেই। হেইন, বেক, লিম এবং মা এক দলে, এদিকে অন্য দলে রয়েছে তাওয়াতা, কুমোমোটো, হোশিনো এবং তানাকা। চেয়ারম্যান গো বলে, চলো শুরু করা যাক আজকের বন্ধুত্বপূর্ণ ম্যাচটি। এখানেই আজকের এপিসোডটি শেষ হয়। আপনাদের আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।